ঘরের মধ্যে প্রবেশ করে ওর চোখে পড়ে রানীমা শোবার ঘরের সাথে লাগোয়া ঝুল বারান্দার পাথরের রেলিংয়ের উপরে পা উঠিয়ে বসে আছেন। ঝোড়ো বাতাসে তার খোলা চুল আকাশে উঠছে, শাড়ির আঁচল মেঝে লুটোচ্ছে। এ যেন এক মায়াবী দৃশ্য। কিন্তু কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই বাজের আলোয় সারাটা ঘর দেখে হাতের দুধ উল্টে রক্তে মিশতে থাকে। কি হয়েছিল সেদিন নাটমহলে? ঠিক কে এই স্বস্তিক? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প। লেখক একাগ্নি বাগচির কলমে নাটমহল। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে তৃষা, অভিক, অভিযান, দেবাঞ্জন, অধ্যায়, অভিষেক, সঞ্চিতা ও প্রীতম। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী নাটমহল। শুনতে থাকুন। এই আকাশ, এই কোথায় তুমি? কি এই আমার হাতে রক্ত কেন? আর এত রাতে এখানে রবীন্দ্রসঙ্গীতে বা কে গাইছে? যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। তার মুখের কথা থেমে গেল আশেপাশে চোখ বুলিয়ে। ওই কালি ঝুলি মাখা ঘরটা এমন টিপটাপ হলো কিভাবে? সেই কিং সাইজ বেরিয়ে এলোই বা কিভাবে? এসব ভাবার সময় তার নেই। ঝড় বৃষ্টির মধ্যে বাজের আলোতে সে দেখতে পাচ্ছে একটা কঙ্কাল সারা মেঝেতে পড়ে থাকা রক্ত যেন তুলে নিজের গায়ে মাখছে। চকিতে কঙ্কালটা মুখ ফেরালো বিছানার দিকে, আর তার ফাঁকা অক্ষি কোটরে মায়া দেখতে পেল জিঘাংসার তীব্র আগুন। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। বাইরে প্রবল ঝড়ঝাপটার মধ্যেও এই গানটা যেন সারা নাটমহলে অরুরণিত হচ্ছে। আর এই নাটমহলের বৃদ্ধা দাসী মুখ্যতা দৌড়তে দৌড়তে তার রানীমার কাছে আসছে। রানীমার জন্য বানানো কেশর বাদামের দুধটা তখনও তার হাতে ছিল। যবে থেকে জানতে পেরেছে যে তার রানীমা পোয়াতি, তবে থেকে রানীমার কাছে কাউকে ঘেঁষতে দেয় না। বলা তো যায় না কার কি মতলব, কিন্তু এই ঝড় বাদলার রাতে এত করুণ স্বরে কেন গান গাইছেন তার রানীমা? মনে কু ডাকতে লাগলো মুখ্যতা। হাঁপাতে হাঁপাতে সদর দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করে মুখ্যতা। তার চোখ পড়ে রানীমা শোবার ঘরের সাথে লাগোয়া ঝুল বারান্দায় পাথরের রেলিংয়ে পা উঠিয়ে বসে আছে। ঝোড়ো বাতাসে তার খোলা চুল উঠছে, শাড়ির আঁচল মেঝে লুটোচ্ছে। তখনও এই মহলের প্রতিটা কোনায় ভেসে বেড়াচ্ছে রানীমার করুণ সুর। ভয় ভয় কি হয়েছে জিজ্ঞাসা করতে যাবে, তখন তার মনে পড়ে গেল বছর দেড়েক আগের এক ঘটনা। দেশটা তখনও স্বাধীন হয়নি। পরন্ত বিকেলের আভায় রানীমা বাগানে বসে কিছু লেখা পড়ছিলেন। মুখ্যদাই কথা শুরু করেছিলেন। আচ্ছা কর্তামা, আপনারে একখান কথা কমু। কি বল? আপনি যে এইসব নেকা পড়া করেন, রাজাবাবু মাইনা নিচ্ছেন, রাগেন নে? রাগার কি আছে? এটা তো রবি ঠাকুরের লেখা একটা গান, তোদের রাজাবাবুই দিয়েছে। কথাগুলো শোন মন দিয়ে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। কর্তামা বলতে কি চাইছেন বুঝতাছি না, একটুখান শুদ্ধ হইলে হয়তো বুঝবার পাইবা। কিন্তু কর্তামা, ছোট মুখে বড় কথা, তাও কই ওসব লেখাপড়া ভালো না। লেখাপড়া করলে স্বামী মারা যায়। আজ বাদে কাল দেশ স্বাধীন হবে, এখনো সব কুসংস্কার নিয়ে পড়ে থাকবি? ওই গোড়া চলে যাবে, তাদের তাড়াইবে কেডা? চারিদিকে দেখতে পাচ্ছিস না কত আগুন জ্বলছে?
আর বেশি দিন নেই দেশ স্বাধীন হতে। তা হোক, কিন্তু কর্তামা গান খানটা। এই গানটার কথার মানে হয়তো বুঝলি না, হয়তোবা এটা সেই মানেতে লেখাও নয়, তবে এই গানটা আমি শুধু সেই দিনই করব যেদিন আমার শেষ দিন হবে। রাম রাম, এসব অলক্ষণের কথা কইতে নেই কর্তামা। ঘটনা মনে পড়তেই মোক্ষদার গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। শুধু ক্ষীণ স্বরে বেরোলো, কর্তামা। ও মোক্ষদা, অনেক চেষ্টা করেও তাকে রাখতে পারলাম না। কি কর্তামা? রানীমাকে আর উত্তর দিতে হলো না। বাজের আলোয় সবটা পরিষ্কার হয়ে গেল। সারা মেঝে রক্তে ভেসে গেছে, আর এই রক্তের ধারা সোজা চলে গেছে ঝুল বারান্দার দিকে। মোক্ষদার হাত থেকে কাঁসার দুধের গ্লাসটা উল্টে গেল। একদিকে মেঝেতে লাল রক্তের ধারায় মিশে গেল সাদা দুধের ধারা, অন্যদিকে সারা ঘরে ছেয়ে গেল মোক্ষদার হাহাকার। আর নাটমহলে রানীমা নির্বিকার। মেঘাচ্ছন্ন পরিবেশে মুহুর্মুহু পড়া বাজের আলো রক্তমাখা ঘরটাকে শুধু যে বিষণ্ণ করে রেখেছে তাই নয়, এ যেন নির্বিকার বিভীষিকা। সময়ের চাকা ঘুরতে ঘুরতে 2017-তে এসে পৌঁছে গেছে। বহু দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ কাটিয়ে দেশটা আবার নিজের মতো করে সেজে উঠেছে। আর এই সময় সবচেয়ে ভালো ব্যবসা চলছে প্রমোটারি। এই ব্যবসাতে কেউ খুব তাড়াতাড়ি সাপলুটোর সিঁড়িতে দরদর করে উপরে উঠে আসতে পারে। এর ব্যতিক্রম কানাইলাল চৌবে নয়। মালদার পার্টি দেখে সে নিজে এসেছে সাইড দেখাতে। শক্ত লোহার গেট ঘটাং করকর আওয়াজ করে খুলে গেল, আর দুটো বড় গাড়ি পরপর এসে দাঁড়ালো প্যালেসের সামনে। বাইরে দাঁড়িয়ে প্যালেসটার দিকে হাত দেখিয়ে মুখে পান গুজে কানাইলাল বলতে লাগলো, এক নম্বর সাইট আছে আকাশ বাবু। এই প্যালেসটা একটু রং চং করে নিলে পুরা চাকাচাক। আকাশ নিজের অভিজ্ঞ চোখে সবটা জরিপ করে নিচ্ছে। একটু ভয় ভয়ও করছে, কারণ এর আগে এত বড় ডিল সে কোনোদিনও করেনি। আর এই প্রমোটার কানাইলালকে বেশ ঝানু লোক বলেই মনে হচ্ছে তার। অন্যদিকে কানাইলালও জানে যে এরকম কাজে পার্টির মন জুগিয়ে চলাটা কতটা দরকারি। তাই দেখা হওয়ার প্রথম মুহূর্তেই সেই আকাশ ভাদুরীর হাতে মিষ্টির প্যাকেট এবং তার স্ত্রী মায়া দেবীকে দিদি সম্বোধনে ভাব করে নেওয়ার চেষ্টা। আপনি কি বলেন দিদি? একদম ফ্রেশ হাওয়া, ফ্রেশ সবজি, মছলি সব পাবেন। মায়াদেবী কিছু বলার আগেই সে এবার আকাশের উদ্দেশ্যে বলল, আসলে সবাইকে আমি এই প্রপার্টি দেখাই না, আর সবাই এটা কিনবার মতো হেসিয়তও রাখে না। কি বলেন আকাশ বাবু? আকাশ মুচকি হেসে বলে, আগে চলুন ভেতরে গিয়ে সবটা দেখে আসি। আরে বিলকুল বিলকুল, আসুন আমার পিছে পিছে। মোটামুটি কাজ চালানোর মতো যেমন বাংলা শিখে রেখেছে, সেরকম নিতান্ত কাজ চালানোর মতোই পরিষ্কার করিয়ে রেখেছিল প্যালেসটাকে কানাইয়ালাল। সদরের সামনের দিকে বেশ কিছুটা জায়গা ফাঁকা, আর পরিচর্যার অভাবে অবিন্যস্তভাবে আগাছায় ভরে গেছে। কানাইয়ালাল দেখাতে শুরু করলো, এটা হচ্ছে হোল রুম। এরকম দুটো হোল রুম আছে, উপর নিচ মিলাকে ধরুন ছোটা বেডরুম। ও কিচেনের একদম উপরে আছে আরেকটা কিচেন। ওই সাইডটা বাথরুম, আর ওর বাইরে 2 বিঘার মতো জমি আছে চারদিকে। ওটাকে আপনি লন বা সুইমিং পুল বানাতে পারেন। এক সময় এই গার্ডেনে ঝর্ণা ছিল, আপ উসকো রিক্রিয়েট ভি করতে পারেন। কানাইয়ালাল ঘরগুলো দুজনকে দেখাচ্ছিল বটে, তবে মায়াদেবীর মনটা চলে গেছে সেই পুরনো ঝাড় লণ্ঠনে। চারপাশের বাঁকানো সিঁড়ি কাঠের কাজ, পুরনো সেগুন কাঠের চেয়ার, মোটা মোটা তক্তায় সে যেন পুরনো দিনে হারিয়ে যেতে চায়। এসব বড়ই নস্টালজিক লাগে তার। প্রায় 40 মিনিট ধরে গোটা বাড়িটার এদিক ওদিক ঘুরিয়ে অবশেষে তারা তিনজন ডাইনিং টেবিলে বসে আছে। উভয় পক্ষ খুব ভালো করেই জানে যে এবার দাম দরের পালা। কানাইয়ালাল মুখে একটা বড় পান গুজে বলে, তা প্রপার্টি একদম A1 কিনা বলেন তো? প্যালেসটা আকাশের খুব পছন্দ হলেও বলে, ওকে, ইটস গুড, বাট অনেক কাজ এখনো বাকি। এবার বলুন আপনি এটার প্রাইস কি রাখছেন? देखिए, हिस्टोरिक वैल्यू থেকে এটার প্রাইস कम से कम 6 खोखा হয়, पर आपके लिए सिर्फ 4.5 खोखा। এই খোকা মানে কি গো? মায়াদেবী প্রশ্ন করতেই আকাশ তাকে উত্তর দেয়,
আরে বোঝো না কেন, এই খোকা মানে হলো কোটি। এবার মুখ ফিরিয়ে বলে, কি বলছেন কানাইয়ালাল বাবু? এটার প্রাইস খুব বেশি হলেও 1.5 কোটির উপরে যাবে না। আরে আকাশ বাবু, আপনি কি পাগলা পাগলা আছেন নাকি? 1.5 খোকায় খালি প্যালেসটাই হবে না, আর আপনি আশপাশের বাগান, লোন সব কিছু নিয়ে বেশ 1.5 খোকা। রিপেয়ারিংয়েই শুধু 1 কোটির উপর চলে যাবে। চলিয়ে, আমি উনাকে দিদি ভাই বলেছি, আপনাকেও আমার বেশ ভালো লেগেছে, তাই এটা আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট। 3 খোকা, এর নিচে হবে না। না, এর জন্যে 1.5-এর বেশি দেওয়া আমার পক্ষে সম্ভবই নয়। আরে দিদি, আপনি উনাকে বোঝান, এ তো ফাইন প্রপার্টি। যদি 1.5 খোকা বলেন তাহলে তাহলে তো আমাকে আপনাদের অন্য প্রপার্টি দেখাতে হবে, সে যেটা 1.5 খোকার মধ্যে পড়ে। না না, আমার এই প্রপার্টিটাই চাই। আপনি ফাইনাল একটা দাম বলুন। ঠিক আছে, 2 खोखा 50 लाख, बस इससे 1 पैसा भी कम लिबो ना। আরও কিছুক্ষণ দরাদরির পর ডিল ফাইনাল হলো 2,20,00,000 এসবের মাঝে 2-3বার মায়াদেবীর মনে হয়েছিল যে আড়াল থেকে তাদেরকে যেন দেখছে, কিন্তু ঘটনাটা সে বিশেষ আমল দেয়নি, শুধু আকাশের একটু পাশ ঘেঁষে বসেছে। ডিল ফাইনাল হওয়ায় সবাই মিলে উঠে যাওয়ার তোড়জোড় করছিল, তখনই মায়া হুট করে বলে, আচ্ছা, এখানে একটা রাত থেকে গেলে হয় না? মোটামুটি সব কিছুরই তো অ্যারেঞ্জমেন্ট আছে, আর খাবার বাইরে থেকে আনিয়ে নেব। না না, একেই অজপাড়াগায় আমরা আছি, এখানে কিছু হুট করে রাতের মাঝখানে দরকার পড়লে কিছুই পাওয়া যাবে না। আরে দিদি, আপ এখন কেন থাকবেন? একবার সব কিছু হয়ে যাক, উসকে বাদ এসে থাকবেন। আমরা যদি এটাকে হেরিটেজ রিসোর্ট বানাই, তাহলে আমাদের নিজেদের সবার আগে এখানে থেকে যাওয়াটা উচিত না? অকাট্য যুক্তি দিল মায়া, কিন্তু আকাশের মুখ দেখে মনে হচ্ছে চিড়ে এখনো ভেজেনি। আরে দিদি, আপনি সমঝতে পারছেন না কেন? এখানে একটা প্রবলেম আছে। এই কথাটা বলেই কানাইয়ালাল বুঝতে পারলো যে সে ভুল বলে ফেলেছে। বাড়ির কাছে প্রপার্টি নিয়ে প্রবলেমের কথা কোনো সময় বলতে নেই, সেটা বুঝতে পেরে আকাশ তাকে চেপে ধরল। কি প্রবলেম? না না না, কোনো প্রবলেম না আকাশ বাবু। ওকে, তাহলে আমরা আজকে রাতে এখানেই থাকবো। আপনি কিছু অ্যারেঞ্জমেন্টস করে দিন তো। বেশ খানিকটা কিন্তু কিন্তু করে কানাইয়ালাল বলল, আসলে ও গ্রামের লোক এটাকে হন্টেড হাউস, মানে এ ভূত বাংলা বলে। এরপর অনেকক্ষণ ধরে কানাইয়ালাল আকাশ এবং মায়াকে বোঝানোর চেষ্টা করলো যে এখানে রাতে থাকতে তাদের ভীষণ অসুবিধা হবে, কিন্তু এবার তারা নাছোড়বান্দা, এখানে থেকে তবেই যাবে। মায়ার আবার মনে হলো একটা ছায়া পাশ কাটিয়ে চলে গেল, তবে এবারেও সে ব্যাপারটা চেপে গেল। অগত্যা তাদের কথা মেনে নিয়ে কানাইয়ালাল গাড়ি ফিরিয়ে যখন নিজের বাড়ির দিকে রওনা দিতে যাবে, তখন শেষবারের মতো পেছনের দিকে তাকিয়ে প্যালেসটার উদ্দেশ্যে নিজেই মনে মনে বলে, ये सही नहीं हुआ, इस घर में साला सच में भूत আছে। এখানকার সব লোকজন उस घर में কালি परछाई দেখতে পায়। অবশেষে কানাইয়ালালের গাড়ি মেঠো রাস্তা পার করে চলে যায়। কথা মতো সে আরও কিছু ব্যবস্থা করে দেয়। ঘর পরিষ্কার করার জন্য লোকজন শোবার তাকিয়া, চাদর সব পাঠিয়ে দেয়, কিন্তু তার বহু অনুরোধ সত্ত্বেও সন্ধ্যের পর কোনো লোক সে বাড়ির আশেপাশে থাকল না, এমনকি বেশি পয়সার লোভেও নয়। খাবারের ব্যবস্থা এমনকি ওরা করে দিয়েছিল। যে মেয়েটি রান্না করে দিয়ে গেছিল তার নাম জুই। দুপুর নাগাদ তারা এসেছিল, বিকেল অব্দি কথাবার্তা বলতে বলতেই চলে যায়, আর গ্রামের দিকে সন্ধে নামে ঝুপ করে। সারাটা বাড়ি যেন অন্ধকারে খাঁ খাঁ করছে। আকাশ সবগুলো ঘরের সুইচ জ্বালিয়ে জ্বালিয়ে চেক করলো, সবগুলো ঘরে লাইট জ্বলে না। যে কয়েকটা ঘরের জ্বলে সেখানেও একটা আশঙ্কা কাজ করছে। গ্রামের মধ্যে কখন যে কারেন্ট চলে যাবে কেউ জানে না। তাদের সঙ্গে একটা চার্জার লাইট আছে বটে, কিন্তু কতক্ষণ চলবে সেটাও সন্দেহের বিষয়। তবে একটা সমস্যা হলো, মায়া সন্ধ্যের পর থেকে হঠাৎ করে গুম মেরে গেছে। তার প্রতি পদে পদে মনে হচ্ছে কেউ যেন তার উপর তাকিয়ে আছে, তাকে অনুসরণ করছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিন্তু সে যে আছে তার অস্তিত্ব বোঝা যাচ্ছে। প্রথম দিকে সে যেমন হুজুগ তুলেছিল ক্যান্ডেল লাইট ডিনার করবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সময় বাড়ার সাথে সাথে তার সব আশা যেন নিভে যাচ্ছে। একটা ভয় ধীরে ধীরে গ্রাস করছে তাকে। আগে তো এখানে সন্ধ্যের পর থেকে শীত বেশি করছে, তার উপর থেকে একটা মহিলার আর্ত চিৎকার যেন ভেসে বেড়াচ্ছে খানিকটা গঙ্গানির মতো। রান্নাটা খুব ভালো হলেও রাতে মায়া সেরকম কিছু খেলো না। কোথাও ঘচমচ, কোথাও কড়কড় আওয়াজ হচ্ছে।
রাতের অন্ধকারে সারা বাড়িটা যেন জেগে উঠেছে। এর সঙ্গে সেই আর্ত কান্না। মাঝে মাঝে মনে হচ্ছে যে তারা ফিরে গেলেই হয়তো ভালো হতো, অ্যাডভেঞ্চার করতে গিয়ে জীবনটা না চলে যায়। কিন্তু এখন যে এর পিছু হটবার কোনো পথ নেই। নিচের গেটের পাশের ছোট হলরুমটায় মিডিয়াম সাইজের খাটটাতে তারা কোনো রকমে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আসল বিপদ ঘটল রাতে। এই আকাশ, এই কোথায় তুমি? এ কি, এই আমার হাতে এত রক্ত কেন? তার মুখের কথা থেমে গেল, আশেপাশে চোখ বুলিয়ে। ওই কালি ঝুলি মাখা ঘরটা এমন টিপটপ হলো কিভাবে? সেই কিং সাইজ বেড়ে এলোই বা কিভাবে? এসব ভাবার তার সময় নেই। ঝড় বৃষ্টির মধ্যে বাজের আলোতে সে দেখতে পাচ্ছে একটা কঙ্কাল সারা নিচেতে পড়ে থাকা রক্ত যেন তুলে নিজের গায়ে মাখছে। চকিতে কঙ্কালটা মুখ ফেরালো বিছানার দিকে, আর তার ফাঁকা অক্ষিকোটরে মায়া দেখতে পেল জিঘাংসার তীব্র আগুন। মায়া বুঝতে পারছে সমগ্র ঘরটাতে সে সম্পূর্ণ একা। সে নিজের ইচ্ছেতে তার হাত পাও নাড়াতে পারছে না। কঙ্কালটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, এক পা দু পা, আর একটা মিহি গলায় রবীন্দ্রসঙ্গীতের মতো কিছু একটা ঝড় বৃষ্টির মধ্যে চারিদিকে যেন ভেসে বেড়াচ্ছে ওর, আর অনুরণিত হচ্ছে। গানটা খুব ভালো করলেও মায়ার মনে হচ্ছে এই গানটাই যেন তার সমস্ত রক্ত জমিয়ে দেবে। ধীরে ধীরে সেই গানটা মিলিয়ে গিয়ে একটা আর্ত চিৎকার ভেসে বেড়াতে লাগলো, যেন খান খান করে দেবে সব কিছু। মায়া চোখ বুজে ফেলেছে, সে যেন আর কিছুই দেখতে চায় না। সে ঘোরগ্রস্তের মতো বলতে থাকে, কি, কে কে তুমি? চলে যাও, চলে যাও, আমি থাকবো না। আমার আমার কিচ্ছু লাগবে না। আকাশ, হ্যাঁ আকাশ। হঠাৎ করে ঘুম ভেঙে গেল মায়ার। সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছিল। সে ধর্মর করে উঠে বসল। শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে, হাত পা নাড়াতেও যেন কষ্ট হচ্ছে। চারিদিকটা অন্ধকার, আলোর সামান্যটুকু ছিটে ফোটা পর্যন্ত নেই। তার গোটা গা ঘেমে গেছে, বড় বড় নিঃশ্বাস পড়ছে। ততক্ষণ এই অন্ধকারে তার চোখ সয়ে এসেছে। পাশে তাকিয়ে সে আকাশকে দেখতে পেল, আর বুঝতে পারল গ্রামে থাকাটা সত্যি কতটা কষ্টকর। কারেন্ট চলে গেছে। 2-3 বার আকাশকে ডাকার পর আকাশ যখন কোনো সাড়া দিল না, তখন প্রথমটা বিরক্ত লাগলেও ক্রমে তার মনে কু ডাকতে শুরু করলো। তার হাতটাও কেমন যেন চ্যাটচ্যাটে ভেজা ঠেকছে। সে হাতে চার্জারটা খুঁজে বার করে চার্জারটা জ্বালাতেই আটকে উঠল। তার বিছানাটা সত্যি সত্যি রক্তে ভেসে যাচ্ছে, আর সেই রক্তটা আকাশের। তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। ভোরের আলো তখনও ফোটেনি। এই সময় কি করবে এই চিন্তাতেই মায়ার পাগল পাগল লাগছিল। আর কোনোভাবেই এখানে নয়, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আকাশকে নিয়ে বেরোতে হবে। এই চিন্তা করে বিছানার বাইরে একবার রাখতেই মায়া শুনতে পেল একটা মহিলা কণ্ঠ। কিন্তু এই স্বর কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। এ বাড়ির বাইরে এক পা বেরোলে তোরা সবাই মরবি। বিড়ালটা আবার তার করুণ স্বরে কেঁদে উঠল। মায়া বুঝতে পারছে না সে কি করবে। সে মহিলার কথা অমান্য করে সে কি বেরিয়ে যাবে? না, তার পক্ষে এটা সম্ভব নয়। ভুলে আসে, সে নিজের রুমালটা সেখানেই রাখা জলের গ্লাসে ভিজিয়ে আকাশের নাক মুখ পরিষ্কার করে দিতে থাকে। এখন আর রক্ত বেরোচ্ছে না, কিন্তু জ্ঞান ফিরে আসেনি। এবারে পা দুটো টেনে গুটিসুটি মেরে বিছানার উপর বসলো মায়া। কোনো রকমে কান্না টেনে বলতে থাকলো, কি করেছি আমরা? কেন কেন আমাদের সাথে এরকম করছো? অপ্রত্যাশিতভাবে জবাব আসে উল্টো দিক থেকে। কি করেছিলাম আমি? হ্যাঁ, কি করেছিলাম? কি দোষটা করেছিলাম? কেন কেন আমার সাথে এরকম করলে? শেষের কথাগুলো বলার সময় অপর মহিলাটার গলায় আক্রোশ বেরিয়ে আসে। চিৎকারের সাথে জুড়ে গেল জানালা দরজা খোলা বন্ধের আওয়াজ। গোটা প্যালেসটা জুড়ে কে যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। দু একটা কাজ ফাটার আওয়াজ অব্দি পেল মায়া। ধীরে ধীরে ভোরের আলো ফুটল। ভোরের আলোর সাথে আকাশেরও জ্ঞান ফিরে এলো। শরীরে গত রাতের মতো তীব্র যন্ত্রণা না হলেও সামান্য দুর্বল বোধ সে করছে। মায়ার উপর চোখ পড়তে সে দেখতে পেল মায়া তখনও বিছানার উপর গুটিসুটি মেরে বসে ঠকঠক করে কাঁদছে। এই মায়া, কি হলো? তার ডাকে মায়ার যেন তন্দ্রা কেটে গেল। সে আনন্দে জড়িয়ে ধরল আকাশকে। তারপর কোনো রকমই নিজেকে সামলে সে বলে চলল গত রাতে সে কি দেখেছে শুনেছে। সেও জানল যে বাড়ি থেকে পা বাড়ালে তার মৃত্যু অবধি হতে পারে। আকাশের মুখটা আরো গম্ভীর হয়ে গেল।
সেটা বুঝলো মায়া। গতকাল রাতে তোমার কি হয়েছিল? তোমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল? জানি না, আমি আমি শুধু দেখতে পাচ্ছিলাম কোথায় যেন যজ্ঞ হচ্ছে, কারা যেন বসে আছে। আমাকে একটু জল দাও তো। বড় বড় নিঃশ্বাস পড়ছে, কথা বলতে ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু সেটা সে বুঝতে দিল না। সামান্য জল গলায় ঢেলে সে বলে চলল, আর একবার মনে হচ্ছিল কে যেন আমার গলার টুটি চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আকাশ চকিতে ঘুরে নিজের ফোনটা বের করে ফোন লাগালো কাকে যেন। মায়া শুধু একতরফা কথা শুনতে পাচ্ছে। হ্যালো, শম্ভু আঙ্কেল? হ্যাঁ, না না, সব ঠিক আছে। না না, চিন্তার কোনো কারণ নেই। একটা কাজ আছে, একটু ইমিডিয়েট করতে হবে, আর বাড়ির কাউকে বলা চলবে না প্লিজ। হ্যাঁ, স্বস্তিককে এখানে নিয়ে আসতে হবে অ্যাট এনি কস্ট। হ্যাঁ হ্যাঁ, ওই স্বস্তিক। না না, কিছু হবে না। হ্যাঁ, যতটা তাড়াতাড়ি সম্ভব। ফোন কাটার পর মায়া জিজ্ঞেস করে, কোন স্বস্তিক? এটা কি সেই স্বস্তিক, মানে যার কথা বললে বাড়ির সবাই হুট করে রেগে যায়? আকাশ মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিন্তু কেন বলো তো, কে সেই স্বস্তিক? তাকেই বা তুমি ভুতুরে জায়গায় ডাকছো কেন? এটা সে আসলে তুমি নিজেই বুঝতে পারবে। শুধু আমার তরফ থেকে তোমাকে দেওয়া একটাই অ্যাডভাইস, ওর কথা বলার সময় যখন ও কোনো কথা অনেক হাত পা নাড়িয়ে বলবে, তুমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে থাকবে। তাহলে বুঝতে পারবে যে ওর কোন কথাটা তোমায় শুনতে হবে আর কোনটা না শুনলেও চলে যাবে। আর হ্যাঁ, মুখে ও যাই বলুক না কেন, ও নিজের প্রশংসা শুনতে কিন্তু খুব ভালোবাসে। মায়া বুঝতে পারছিল না এই সময়ও আকাশ এরকম মুচকি মুচকি হাসতে কিভাবে পারে। শুধু সে মায়ার উদ্দেশ্যে শেষবারের মতো বলল, একবার ওই কানাইয়ালালকে বিকেলে আসতে বলবে তো। ওকে বলো বাড়ি পছন্দ হয়েছে, আর ও যেন আজই এসে 50%টা নিয়ে যায়। আকাশের এই ক্যাজুয়াল রূপটা দেখে মায়ার ভালো লাগছে না, কারণ সে জানে আকাশ এরকম ভাবভাব শুধু করে বাকিদের শান্ত রাখার জন্য, মানে যখন সে খুব বড় বিপদের সামনে পড়ে যায়। অন্যদিকে শম্ভু আঙ্কেল হলো আকাশদের খুব বিশ্বস্ত লোক। তার বাবার আমল থেকে তিনি সাথে আছেন। তিনি সেই ভোরেই গাড়ি নিয়ে স্বস্তিকের বাড়িতে পৌঁছে গিয়ে তাকে একরকম জোর করেই ঘুম ভাঙিয়ে তুলে এনেছে। ন্যাশনাল হাইওয়েতে 120-তে গাড়ি চালিয়েও ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর শেষ। গাড়িটা শুধু পথে 2-3 বার থেমেছে, তাও স্বস্তিকের খুব জোরাজুরিতে। খাবার না খেলে এবার সে মরেও যাবে, তাই যদি গাড়ি না খোলে তাহলে সে গাড়ি থেকে ঝাঁপ দেবে। গাড়ি যখন লোকেশনে পৌঁছলো, গাড়িতে তখন 3 জন, ড্রাইভার, স্বস্তিক ও শম্ভু আঙ্কেল। সবার প্রথমে গাড়ি থেকে নামলো স্বস্তিক। মাটিতে পা রেখেই যেন সজাগ হয়ে গেল তার ষষ্ঠ ইন্দ্রিয়। সে কিছুর একটা আভাস পেয়েছে মনে হলো। সে মাটিতে ঝুঁকে ওপরে নুড়ি কাকড় সরিয়ে মাটিটা খুব ভালো করে দেখল। মাটিটা শুকে দেখার চেষ্টা করল। তাকে দেখে বাকি দুজনেই অবাক বনে গিয়েছিল, কারণ মিনিট 1.5-2 আগের স্বস্তিক আর বর্তমান স্বস্তিকের যেন কোনো মিলই নেই। কে বলবে যেই ছেলেটাই কিছুক্ষণ আগে চিপসের প্যাকেট হাতে নিয়ে গাড়ির পেছনের সিটে নাক ডেকে ঘুমোচ্ছিল, এবার শম্ভু আঙ্কেল বের হতে গেলে ও তাদেরকে থামিয়ে দেয় আর আঙুলের ইশারায় ওদের গাড়ি থেকে নামতে বারণ করে। পকেট থেকে ফোন বার করে আকাশকে ফোন করে, আর আকাশকেও কি বলে সেটা বাকিরা শুনতে না পেলেও সাথে সাথে শম্ভু আঙ্কেলের ফোনে ফোন আসে আকাশে। তোমরা এখনই এই মুহূর্তে বাড়ির জন্য বেরিয়ে যাও, শুধু স্বস্তিক এখানে থাকবে। কিন্তু কেন, কি হয়েছে? আমি ভেতরে আসি। না, তোমরা এখন যাও, দরকার হলে আমি তোমাদেরকে আবার ফোন করব। না না, তা হয় নাকি? একেবারেই বাইরে আছো তুমি, তাছাড়া বৌমা এখানে আছে। আমি বলছি তো এখন যাও। শেষ কথাটা মানানোর সুরে নয়, বরং আদেশের সুরে। অগত্যা বাকি দুজনের আর এই মাটিতে পা দেওয়া হলো না। তারা সেখান থেকে ঘোর পথে বেরিয়ে গেল। ধীর পায়ে বাড়িতে ভেতরে ঢুকলো স্বস্তিক। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখল পাশের রুমটার বিছানায় আকাশ উঠে বসে আছে, আর তার পাশে মায়া একটা চেয়ার টেনে বসেছে। স্বস্তিক তাদের দিকে এগিয়ে গিয়ে মায়ার উদ্দেশ্যে বলে, আরে বৌদি, কেমন আছো? চেয়ারটা আমাকে দাও তো। এরপর মায়া উঠতেই সে চেয়ারে বসে আকাশের হাতটা টেনে নাড়ি চেক করতে করতে বলে, আরে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, কেন শোনো না অ্যাডভাইস আমার? তোর অ্যাডভাইস কি আদৌ শোনা যায়?
না শোনার মতো আমি কি বা বলেছিলাম? বাড়ির বাইরে না বেরোতে। না, আমি বলেছিলাম খুব সাবধানে বাইরে বেরোতে। তোর রাশিটাই হালকা, যে কোনো সময় ভূত তোকে ধরতে পারে। একই তো হলো, ভূত তো আর আমি দেখতে পাবো না কোথায় আছে। আচ্ছা বল, এখন কেমন আছিস? বহুদিন পর দেখলাম তোকে। আমার কথা আর কি বলবো, বুড়ো লোকটার কি জেদ মাইরি, আমাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে চলে এলো। আর একটু হলেই গেট ভেঙে ফেলতো। গোটা পরিবেশটা যেন হুট করে খুব স্বাভাবিক হয়ে গেল, আর ভার ভার অনুভব করছে না মায়া। তবুও যেন তার স্বস্তিককে ভালো লাগছে না। এই সেই সবার আগে সে মায়াকেই চেয়ার থেকে উঠিয়ে দিল, কিন্তু সে এও দেখতে পাচ্ছে যে স্বস্তিক তার নিজের ডান হাতে কিছু একটা করছে। ও কি মন্ত্রের জপ করছে নাকি এমনি আঙুল নাড়াচ্ছে? আকাশ বলে, আর ভায়া, কি বুঝছিস সেই ঘরটার ব্যাপারে? হলুদ মাটি ঘিয়ের গন্ধ ব্রাহ্মণের বাড়ি, লাল মাটি রক্তের গন্ধ ক্ষত্রিয়র বাড়ি, কালো মাটি আর পচা মাংসের গন্ধ পিশাচ বাড়ি। আরে না না, আমি তো এটা অন্য কথা বলছিলাম। আসলে কি হয়েছিল, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তখন একটা গাছতলায়। কথাটা মাঝপথে থামিয়ে দেয় আকাশ। সে হাত জোর করে নিচে ঢং করে বলে, ক্ষমা কর ভাই, আমি আমার এই ভাঙা শরীরে আজ এসব নিতে পারবো না। মিস করে গেলি, গল্পটা আমি আর বলবো না। কিন্তু তুই চল বৌদি, চলো, এই প্যালেসটা ঘুরিয়ে দেখাবে না আমায়? ভাই, আমার এখন ঘোরবার মতন শক্তি নেই। মায়া যাচ্ছে, ওই তোকে গোটা জায়গাটা ঘুরিয়ে দেখাবে। অনিচ্ছা সত্ত্বেও স্বস্তিককে মায়া ঘর দেখাতে শুরু করলো। স্বস্তিককে মায়া যতবারই দেখছে ততবারই তার মনে ভাটা পড়ছে। সে আশা করেছিল বড় জটাজটিধারী কোনো সাধু লাল শালু পরে আসবে, গলায় রুদ্রাক্ষের মালা থাকবে, কিন্তু তার বদলে ছেঁড়া জিন্স, গলায় হেডফোন আর এরকম একটা উদ্ভট লাল কালারের জামা পরা তারই বয়সী একজন। তাকে ঘর ঘোরানোর জন্য এগোতে থাকলে সে লক্ষ্য করে স্বস্তিক গলা থেকে একটা স্ফটিকের মালা বের করে ডান হাতের তালু বরাবর বেশ কয়েকবার পেঁচিয়ে নিল। তার এই কীর্তি চোখে পড়তে সে নিজে থেকেই বলে, আরে বৌদি, এটা বেশ একটা বক্সার বক্সার ফিলিং দেয়। হুট করে যদি ভূত চলে আসে, দুম করে একটা ঘুষি চালিয়ে দেবো বলে হাসতে থাকে। এর আগে গতকাল দুপুরেও কানাইয়ালাল ঘর দেখানোর সময় মায়া অনুভব করেছিল বাতাসে ভারী ভাব আর সোদা একটা গন্ধ। আমি তো ভাবছিলাম অনেকদিন দরজা জানলা না খোলার জন্য এখানে এরকম ভারী গুমোট ভাব আছে, তাহলে এখন সেটা পাচ্ছি না কেন? ঠিক কি স্বস্তিক? যে জায়গা দিয়ে সকালবেলা সে যাওয়ার কথা চিন্তাও করছিল না, স্বস্তিক আসার পর থেকে কেন সমস্ত জায়গাগুলোকে এতটা স্বাভাবিক লাগছে। স্বস্তিকের সাথে আলাপ জমাতে বলে, তা আপনি কি করেন? কে? আমি? আমাকে আপনি বলার দরকার নেই, আর আমি কিছু করি না তো। তবে একটা ইচ্ছে রাখছি যে খুব তাড়াতাড়ি সিংহ পুষবো। সিংহ পুষবে? হ্যাঁ, শেষবার যখন আফ্রিকায় গিয়েছিলাম। বলেই সে দুই হাতটা মাথার উপর তুলে বিশাল বড় ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করে। চারিদিকে শুকনো ঘাস আর একটা বাঘ আমার দিকে আসছে, আমিও বাঘের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বাঘের সামনে, বাঘ আমার সামনে। বাঘটা ঝাঁপাতে যাবে, কি করলে? তখন আমি বলে দিলাম ব্যাটাকে যে আমি সিংহ রাশি। ব্যাস, অমনি চলে গেল। রাজামশাইয়ের রাশি বলে কথা। মায়া লক্ষ্য করলো তার হাত পা অনেক কিছু নাড়িয়ে সে বোঝালেও তার চোখ দুটো একদম শান্ত, দিঘির মতো স্থির। আর এসব আবল তাবল কথা বলার মাঝে সে যে হাতে স্ফটিকের মালাটা নিয়ে একটা জপ চালিয়ে যাচ্ছে সেটা চোখ এড়ালো না মায়া। তার মনে পড়ে গেল আকাশের কথাটা। ওর কথা বলার সময় যখন ও কোনো কথা অনেক হাত পা নাড়িয়ে বলবে, তুমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে থাকবে, তাহলে বুঝতে পারবে যে ওর কোন কথাটা তোমায় শুনতে হবে আর কোনটা না শুনলেও চলে যাবে। স্বস্তিক ছেলেটাকে আর অতটা খারাপ লাগছে না মায়ার। ইতিমধ্যে আর একটা গাড়ি আসার শব্দ পেল তারা। মনে মনে ভাবল, কানাইয়ালাল তাহলে এসে পড়েছে। মায়া তাকে বলে এই লোকটার জন্যই তারা এখানে ফেসে গেছে, কিন্তু স্বস্তিকের মন সেদিকে নেই। তার মন পড়ে আছে দোতলার কোণার দিকে ঝুল বারান্দাওয়ালা একটা ঘরের দিকে। আচ্ছা বৌদি, ওই ঘরটায় কি আছে? কিছু নেই তো, ওই ঘরটা বন্ধ ছিল। চারিদিকে মাকড়সার ঝুল, কালি ঝুলি জিনিসপত্র ছটিয়ে ছিটিয়ে আছে। আর ওটা নাকি পরিষ্কার করানো হয়নি, তাই ওই ঘরে আমরা কেউ ঢুকিনি। আচ্ছা, তাহলে আমি না একটু ওই ঘরটায় যাচ্ছি। কিন্তু ওটা তো তালা,
দাঁড়াও, আমি চাবি এনে দিচ্ছি। বলি সে পকেট থেকে একটা ব্যাগ বার করে তার মধ্যেকার 4-5টা লিকুইডের মতো একটা বার করে খুব সন্তর্পণে কিছু একটা ঢেলে দিল ওই ঘরের দরজায় ঝোলা বড় লোহার তালাতে। কিছু মুহূর্ত অপেক্ষা, তার মধ্যে শিকশিক আওয়াজটা করে তালাটা খসে পড়ল। সবটা দেখতে পেয়ে মায়া রীতিমতো অবাক। এই, তুমি চুরি টুরি করো নাকি? ইচ্ছে যে নেই তা বলছি না, কিন্তু ওই আইআইটি কানপুরের ডিগ্রিটা আটকে দিচ্ছে। এবার মায়া আরো অবাক। মানে যাকে সে সামনে দেখতে পাচ্ছে যে চোরের মতো একটা ঘরে ঢুকবে, আইআইটি কানপুরের ছাত্র, তার এই দশা। কথা বলতে বলতে স্বস্তিক দরজাটা খুলতেই একটা কালো ছায়া যেন দরজার সামনে থেকে হুট করে সরে গেল। বদ্ধ ঘরের চাপা কান্না যেন স্বস্তিকের সহজ রক্ষা পর্যন্ত নাড়িয়ে দিল। মিনিট 20 আমাকে কেউ ডাকবে না, আমার কাজ হলে একটু পরে নিজে থেকেই নিচে তোমাদের ঘরে যাব। এতক্ষণ এই প্রথমবার মায়া স্বস্তিকের গলাতে দৃঢ়তা অনুভব করল। মায়া কোনো কথা না বাড়িয়ে চলে গেল নিচে। অন্যদিকে স্বস্তিক বাথরুম থেকে ঠান্ডা জলে হাত পা মুখ ধুয়ে এগিয়ে চলল ঘরটার দিকে। দরজা খুলে যতটা পারা যায় চুলটা হাত দিয়ে পরিষ্কার করে ঘরের মাঝে গিয়ে দাঁড়ানোতে বুঝল পচা মাংসের গন্ধটা এই ঘরেই সবচেয়ে প্রকট। এই ঘরেই তার অস্তিত্ব আছে, তাতে আর কোনো সন্দেহ নেই। একটা রুমাল পেতে সেখানে বসে প্রথমে দেহ শুদ্ধের মন্ত্র পড়ে মাথার দুপাশেও সামনে জল ছিটিয়ে গায়ত্রী মন্ত্রের জপ শুরু করল। 108 বার জপ করে শুরু করলো বীজ মন্ত্রের জপ। আপান বায়ুকে নিয়ন্ত্রণ করে সহস্রাক্ষে মনোসংযোগকে কেন্দ্রীভূত করতে হবে। ধীরে ধীরে তার চোখের সামনে ভেসে চলেছে সময়ের অতলে থাকা ভিন্ন চিত্রপট। সে জানে মনকে এখন একত্রিত রাখতে হবে, না হলে সময়ের অতলে হারিয়ে যাবে তার বাহ্যিক জ্ঞান। একাগ্রতা নষ্ট করলে চলবে না। এই তো সে দেখতে পাচ্ছে কিছু টুকরো টুকরো ঘটনা। একটা ঝড় বৃষ্টির রাত, গোটা মেঝেতে রক্ত। তাদের মধ্যে কিছু কথোপকথন হলো এবং মহিলাটি ঝাঁপ দিল। মহিলাটা অন্তঃসত্ত্বার এই ঘরটাই ছিল সেই ঘরটা। দিনের বেলা কিছু লোকজন এলো, একজন কাবালি গোছের আর একজন রাজা, সম্ভবত ওই মহিলার স্বামী। যজ্ঞ হচ্ছে। যজ্ঞে আহুতির জন্য সে তান্ত্রিক জমিদারকে এমন কিছু বলল যাতে সে চমকে উঠল। হঠাৎ করে সবকিছু যেন ঘোলা হয়ে যেতে শুরু করল। চারপাশে চলতে থাকা দৃশ্যাবলীর মাঝে ভেসে বেড়াতে থাকে এক অশরীরী হাসি। স্বস্তিক বুঝতে পারে তার দিকে অশুভ খুব কিছু একটা ধেয়ে আসছে। 1 সেকেন্ডের ভগ্নাংশ মাত্র, তার মধ্যে মুখের সামনে ভেসে ওঠে এক কালো ছায়ার আবৃত কঙ্কাল সার, যার 2 চোখে জ্বলছে জিঘাংসার আগুন। স্বস্তিক ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারছে না, যেন কেউ তার গলা চেপে ধরেছে। ধ্যানমগ্ন অবস্থায় স্বস্তিকের চারপাশে সারা ঘর জুড়ে কেউ যেন তাণ্ডব করে বেড়াচ্ছে। জিনিসপত্র একের পর এক নিচে পড়ে যাচ্ছে, আর স্বস্তিকের গলায় ফুটে উঠছে আঙুলের ছাপ, যেন অদৃশ্য কেউ তার গলা চিপে ধরেছে। সাথে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে সেই হাসির শব্দ। দম নিতে পারছে না, বাম নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সব শেষ। হয়তো এতটুকু ভূমিকাই ছিল তার এই পৃথিবীতে। জ্ঞানের সংযোগ কেটে যাচ্ছে। সব শেষ মনে করে হাল ছেড়ে দিতে যাবে, তখনই তার দৃশ্যপটে ফুটে উঠল মা কালীর মুখ। সাথে সাথে নিজের হাতের স্ফটিকের মালা শক্ত করে চেপে জয় মা কালী বলতেই হঠাৎ করে সব যেন ছিন্ন হয়ে গেল। যখন চোখ মেলল স্বস্তিক, তার সারা শরীর ঘামে ভিজে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, আর সে বড় হা করে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। হয়তো একটুর জন্য এই যাত্রায় বেঁচে গেল সে। বিকেল ঘুরিয়ে সন্ধে হওয়ার জোগাড়। সূর্যের পরন্ত শেষ লাল আভাটুকু দেখা যাচ্ছে, যা জানালার কাঠের ফাঁক গলে তার মুখে এসে পড়েছে। ভীষণ স্বস্তি লাগছে স্বস্তিকের। এবার সবটা মায়ের হাতে, কারণ পুরো ঘটনা না জানলে সে কোনোভাবেই এই অপশক্তির মুক্তি ঘটাতে পারবে না। মাথাটা ছেড়ে যাচ্ছে, কিন্তু কি করি? পুরো ঘটনা জানতে এই বংশের রক্ত লাগবে। এই বংশের রক্ত এবার আমি পাবো কিভাবে? পথ দেখাও মা। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মনেই বলছিল স্বস্তিক। সে দেখতে পাচ্ছে সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। হয়তো ওপরের আওয়াজ শুনে ওরা
আরো বেশি ভয় পেয়ে গেছে। আকাশ এর মধ্যেও যেন একটা লোককে বেশ কথার জালে আটকে রেখেছে। লোকটা উঠি উঠি করেও উঠতে পারছে না। স্বস্তিকের চোখ আটকে গেল ওই লোকটার উপরে। হয়তো এই সেই প্রমোটার, কিন্তু লোকটার তাকানো, ঘাড় উঁচু করে বসার, হাত নেড়ে কথা বলাটা অনেকটা ওই জমিদারটার মতো না? একে দিয়ে হলেও হতে পারে। এই চিন্তা করে সে দ্রুত পা চালিয়ে গেল ঘরটার দিকে। আর কানাইয়া লালকে কোনো সুযোগ না দিয়ে দরজা থেকে লাফিয়ে দ্রুত কানাইয়া লালের সামনে এসে নিজের ডান হাতের তর্জনী আর মধ্যমা একত্রিত করে কপালে ছুঁয়ে বিড়বিড় করে কিছু একটা বলে সে। ইতিমধ্যেই কানাইয়া লাল চেয়ারে বসে টলতে শুরু করেছে। মায়ের সঙ্গে আকাশও হতবাক। কি হচ্ছে এসব? মায়ের উদ্দেশ্যে সে বলে, বৌদি, ওই স্টিলের গ্লাসটা ধুয়ে ওটাতে হাফ গ্লাস জল দাও তো। জল এগিয়ে দিতেই স্বস্তিক তাতে কিছু একটা মন্ত্র বিড়বিড় করে আউড়ে জলটা এগিয়ে দিল কানাইয়া লালের দিকে। গ্লাসটা সে হাতে ধরতেই স্বস্তিক তাকে আদেশের সুরে বলে, খেয়ে নাও। স্বস্তিকের কথা মতো জলটুকু খেয়ে গ্লাসটা হাতে ধরে থাকে কানাইয়া লাল, যেন তার নিজস্ব বোধশক্তি বলে কিছুই নেই। স্বস্তিক তার হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, এবার তুমি আমার বশীভূত, অর্থাৎ তুমি যা বলবে সত্যি বলবে। বলো, নাম কি? कन्हैया लाल। পুরো নাম কি? कन्हैया लाल चौबे। তুমি কি শুধুই এক প্রমোটার, নাকি এ বাড়ির সাথে তোমার অন্য সম্পর্ক রয়েছে? इस हवेली का असली मालिक रामेश्वर चौबे हमार बरदादा सोमेश्वर चौबे का बड़ा भाई था। স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বস্তিক। কানাইয়ালাল তখনও একইভাবে বসে আছে নির্বিকার। আকাশ বলে, কি রে, কি হলো ওর? ও কিছু না, সামান্য বশীকরণ। ও কি এরকম করেই থাকবে? না না, একটু পরেই ঠিক হয়ে যাবে, কিন্তু ওকে আমার একটু দরকার। এই, ও যে এই বাড়ির কেউ হবে এটা তুই জানলি কি করে? এটা তো আমিও জানতাম না। জবাবে স্বস্তিক শুধু মুচকি হাসল। এর মানে আকাশ অবশ্য জানে যে বলা যাবে না, আর খুব জোর করলে আবল তাবল বলবে। কিছু একটা মনে পড়তেই এটাই চান্স বলে সে লাফিয়ে চলে গেল দোতলায়। এবার সেই ঝুল বারান্দাওয়ালা ঘরের দরজাটা টেনে ব্যাগ থেকে একটা ছোট্ট লাল কাপড় বের করে মন্ত্র পড়তে পড়তে বেঁধে দিল সেটাতে। আর সাথে সাথেই সারা ঘর জুড়ে শুরু হলো তাণ্ডব। কেউ যেন সেই ঘরময় দাপাদাপি করছে, দরজায় ধাক্কাচ্ছে, সাথে চলছে চিৎকার। ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেবো আমি। স্বস্তিক এবার দরজায় আলতো করে নিজের হাত রেখে বলে, আমি স্বস্তিক, আমি কথা দিচ্ছি আমি তোমার মুক্তি না ঘটিয়ে এ বাড়ি পরিত্যাগ করব না। শুধু আমি আমার বন্ধুদের ছেড়ে দিতে বলছি। যদি দরকার পড়ে আমি নিজের বলিদানও দিতে পারি। আমি মোটামুটি জানি আপনার সাথে কি হয়েছে, আমি অনুতপ্ত। আপনি দয়া করে ওদের যেতে দিন। কথাটাই কাজ হলো বলে মনে হলো। সামান্য দাপাদাপি চললেও চিৎকার চেঁচামেচি আর দরজা ধাক্কানো শোনা যাচ্ছে না। তাড়াতাড়ি নিচে নেমে এলো স্বস্তিক। এসে মায়া আর আকাশের উদ্দেশ্য বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাও। কিন্তু ও যে বলেছিল আমরা গেলেও ও। আমি বলছি তো যাও, যা হবে আমি দেখে নেব। আর হ্যাঁ, এখান থেকে সোজা নার্সিংহোম যাবে, গিয়ে ওর ফুল বডির চেক আপ করাবে, দরকার আছে। আর বেশি কথা না বাড়িয়ে মায়া ও আকাশ বাড়ির বাইরে পা রাখতেই আবার চিৎকার চেঁচামেচি সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দোতলা থেকে জানালার কাঁচ ভাঙার আওয়াজ ভেসে আসে। একটা ফুলের টব ছুটে যায় গাড়ির উদ্দেশ্যে, কিন্তু এক অজ্ঞাত কারণে সেটা বাতাসে 1-2 সেকেন্ডের মতো আটকে যায়। এবার স্বস্তিক ভেতরে পা বাড়ায়। এখন ওর খারাপ লাগছে। একটা নিরীহ লোককে এরকম বশীকরণ করা কার্যত মহাপাপ। কিন্তু লোকটিকে দেখে সে এও বুঝতে পেরেছে যে লোকটিকে যদি সে বশীকরণ মুক্ত করে দেয় তাহলে সাথে সাথে এই লোকটি তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে তাকে যেতে দেওয়া যাবে না। এখনো অনেক কাজ বাকি, সারা রাতটা বাকি। কি ঘটেছিল সেই রাতে, কেন এই বাড়িটা অভিশপ্ত তা জানতে হবে। এই বাড়িটাকে অভিশাপ মুক্ত করতে হলে সত্যি অনেক কাজ বাকি। কি কি করতে হবে মাথায় একবার ছকে নিয়ে সে কানাইয়ালালের উদ্দেশ্যে একটা ছোট পাত্র আর একটা সূঁচ এগিয়ে দিয়ে বলল, তোমার 3 ফোঁটা রক্ত লাগবে। মন্ত্রের মতো কাজ হলো। সে সোজাসুজি সূঁচ দিয়ে নিজের হাত ফুটো করে ঠিক গুনে গুনে 3 ফোঁটা রক্ত ফেললো ছোট্ট বাটিটায়। এরপর সে কানাইয়ালালকে বলল বেশ কিছু সামগ্রী নিয়ে আসতে।
যজ্ঞের জন্য যা যা লাগবে সেই সব কিছু শুনে কানাইয়ালাল নির্বিকার ভঙ্গিতে বেরিয়ে গেল। স্বস্তিক ভালোই জানে এই মন্ত্রপুত বশীকরণ সে ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। আর একটা গাড়ি স্টার্ট দিল। কানাইয়ালাল ঘোরগ্রস্তের মতো বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই স্বস্তিক মাথায় হাত দিয়ে চৌকাঠের উপরেই বসে পড়ল। ওর গলার কাছটা বড্ড জ্বলছে, মাথার শিরাটাও দপদপ করছে, কিন্তু এখনো তো অনেক কিছু জানা বাকি। তার মাথাতেও ঘুরছে, আমি কি পারবো? এই স্পিরিট তো আরেকটু হলে আমাকেই। এমতো অবস্থায় তার মাথায় ফুটে উঠল অতীতের এক দৃশ্য। তার গুরুদেব রক্তাম্বর পরে দীক্ষার শেষে তাকে বলেছিল, এমন অনেক সময় আসবে যখন শরীর হাল ছেড়ে দেবে, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। তখন শুধুমাত্র মনের জোর দিয়েই তোকে এগিয়ে যেতে হবে স্বস্তিক, শুধুমাত্র মনের জোরে। উঠে দাঁড়িয়ে পড়ল সে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এসে বসল বাড়ির ঠিক মাঝখানে ঝুল ভর্তি ঝাড়বাতির নিচে। গভীর নিঃশ্বাস নিয়ে বাটিতে রাখা 3 ফোঁটা রক্তের মধ্যে নিজের মধ্যমা ঠেকিয়ে মা কালীকে স্মরণ করে শুরু করল মন্ত্রের জপ। মনের চিত্রপট অন্ধকার হয়ে ভাসতে লাগলো একের পর এক দৃশ্য। সে দেখতে পাচ্ছে ধুনি জ্বালিয়ে বসে আছে এক কৃষ্ণাভ বস্ত্র পরিহিত কাপালি। তার কাছে হাত জোর করে নতমস্তকে বসে ওই বাগলপুরের জমিদার রামেশ্বর চৌবে। তাদের কথাবার্তা মোটামুটি বাংলায় করলে যা দাঁড়ায়, বাবা, এর কি কোনো বিধান নেই? গোরা পুলিশের দল আমার জমি জমা রাজবাড়ি সব কেড়ে দিতে চায়। না, আর কোনো উপায় নেই। কাপালিক চোখ বন্ধ করে আগের কথার সাথে বলল, আর যা উপায় আছে তা তুই করতে পারবি না। আপনি শুধু একবার বলেই দেখুন না বাবা। আপনার কথায় এর আগে আমি 6 জন কুমারী মেয়েকে আপনার সামনে এনে বলি দিইনি? তার লাভও তুই পেয়েছিস। তাহলে এবার কেন হবে না? হবে, কিন্তু তার জন্য নাগ যক্ষের সাধনা করতে হবে। আপনি শুধু বলে দিন কি জোগাড় করতে হবে, কি পূজা পদ্ধতি। অনেক দুর্লভ জিনিসের আহুতি দিতে হবে, কিন্তু মূল আহুতি লাগবে তোর নিজের বংশধরের রক্ত। বল বল, পারবি? বল। বুকটা ছ্যাদ করে উঠল অত্যাচারী জমিদার রামেশ্বরে। অস্ফুট স্বরে বলল, নিজের বংশধরের রক্ত? সংশয় মেশানো গলায় সে আবার জিজ্ঞাসা করল, ঠিক কি করতে হবে? কথা বলতে বলতে উত্তেজনার বশে সে কাপালিকের মুখমণ্ডলের কাছে চলে এসেছে। কাপালিকের চোখ তখনও বন্ধ। সত্যজাত নয়, ভ্রণের হত্যা করে তার রক্ত আহুতি দিতে হবে শত্রু নাশের জন্য। জমিদারের ঠোঁট কাঁপছে। এর আগে এই কাপালিকের কথায় সে এমন অনেক কাজ করেছে যা একজন জমিদার হিসেবে তার করার সাজে না, কিন্তু এবার শেষমেশ তার নিজের রক্তের বলি। মাথা তুলে কাপালিকের দিকে চাইতে ছিটকে পিছনে চলে গেল সে। কাপালিকের চোখ খোলা, আর ওই ক্রূর দৃষ্টি এই অন্ধকার গুহার মধ্যে যে কাউকে শেষ করার পক্ষেই যথেষ্ট। চিত্রপট পরিবর্তন হয়ে গেল। স্বস্তিক দেখতে পাচ্ছে জমিদার রামেশ্বর চৌবে খালি গায়ে একটা আরাম কেদারায় বসে গড়গড়া টানছে। চারপাশের আলো আধারিতে দেখা যাচ্ছে কয়েকটা শূন্য কাঁচের শিশি, গ্লাস আর পাশের বিছানায় এলিয়ে থাকা নগ্ন রমণী। গড়গড়া টানতে টানতে সে নিজের মনে মনেই বলছে, ভাই তো কাপুরুষ। বাবা মশাই আবার শখ করে নাম রেখেছিল সোমেশ্বর। শ্যালা আমার ভয় পাশের স্টেটে লুকিয়ে বসে আছে। সামনে থাকলে না টুটি টিপে শেষ করতাম। একদিকে গোরা পুলিশ, অন্যদিকে তার শত্রু ওই সৎ ভাই, তার মধ্যে ওই শালা কাপালিক অন্য কার রক্ত চায়। আমার নিজের বংশধরের রক্ত চাই। আমার বংশধরে? আরে দেব কিভাবে? সারা বউটাই তো বাঁচা। এই কে আছিস? আরো মদ নিয়ে আয়, নিয়ে আয় আরো মদ। শেষ কথাটাই হুঙ্কার দিয়ে উঠল রামেশ্বর।
ওর মাথাটা ঝিমঝিম করছে। কোথা থেকে যেন খুব মিহি সুরে মিষ্টি একটা গান ভেসে আসছে। হঠাৎ করে তার মনে পড়ল রমাবাইয়ের কথা। কলকাতা থেকে বেশ মোটা দামে সে তাকে কিনে এনে রেখেছিল নিজের নাটমহলে। সেও তো অন্তঃসত্ত্বা, সেও তো তারই বংশধর। কাপালিক, তোর আমার বংশধরের রক্ত লাগবে, তাই না? তাই দেবো তোকে, তাই দেবো আমি। আবার চিত্রপট পরিবর্তন হচ্ছে। স্বস্তিক এবার দেখতে পাচ্ছে এক ঝড় বৃষ্টির রাতেই নাটমহলেই এক বৃদ্ধা দাসী দৌড়চ্ছে। একটু আগেই সে জমিদার বাবুকে দেখেছে। তিনি এই ঝড় বৃষ্টির মধ্যেও হাতে কিছু একটা নিয়ে খুব দ্রুত বেরিয়ে গেলেন। এই মানুষটিকে তার মোটে ভালো লাগে না, দেখলেই কেমন যেন ভয় ভয় লাগে। আর তার উপর সে এও শুনেছে যে এই মানুষটা নাকি এক কাপালিক ধরে সব যন্তর মন্তর কালা জাদু করে। এই নাটমহলে তার রানীমা রমাবাইকে সেই তো আগলে রেখেছে। একদিকে যেখানে বড় রানীমার বাচ্চা হয়নি, সেখানে তার রানীমা সন্তান সম্ভবা। তাই বলা তো যায় না কে কোন সময় কি ক্ষতি করে দেয়। আজ সকালে বদ্যি এসে বলে গেছে রানীমাকে রাতে শোবার আগে বাদাম দেওয়া দুধ খাওয়াতে। সেটাই সে রানীমার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু রানীমা এই ঝড় বাদরের রাতে অত করুণ সুরে কেন গাইছে? হঠাৎ তার মনটা কুড়াতে থাকে। সে দৌড়ে দৌড়ে দরজার সামনে পৌঁছয়, হাঁপাতে হাঁপাতে দরজা খুলে সামনে যা দেখলো তার জন্য কেউ কোনোদিনও প্রস্তুত থাকতে পারে না। হাত থেকে কাঁসার দুধের গ্লাসটা উল্টে গেল। কিছুক্ষণের মধ্যে হাউমাউ করে কেঁদে উঠে সে। কাঁদতে কাঁদতে তার রানীমা যে ঝুল বারান্দার রেলিংয়ের উপর বসেছিল সেদিকে ধীর পায়ে এগিয়ে যেতে আরেকটা বাজের আলোতে সে দেখল তার রানীমার অবয়বটা হঠাৎ করে কালো ধোয়ার মতো এই ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ল। সে এক পা দুপা করে সামনের দিকে এগোতেই দেখতে পেল তার রানীমার নিথর দেহটা বারান্দার এক কোণে পড়ে আছে। পেটটা আড়াআড়িভাবে চেরা, যেন কিছু একটা ছিঁড়ে বার করে নেওয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না জমিদারবাবু এই নাটমহলের রানী রমাবাইয়ের পেট কাটারি দিয়ে চিড়ে ভ্রূণ বার করে নেয়। আর সেই যন্ত্রণার মধ্যেও রানীমা ঘষ্টে ঘষ্টে ঝুল বারান্দার দিকে এগিয়ে যায়। মুখ্যদা ঘরে ঢুকে যাকে দেখে সে তার রানীমা নয়, বরং তার অবয়ব মাত্র। দৃশ্যটা আর সহ্য করতে পারল না সে। সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল বৃদ্ধা দাসী মুখ্যদা। ঝড় বৃষ্টির মধ্যে নাটমহলের বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছিল সেই গানটাই। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আবারও দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। প্রতিবারই এই দৃশ্যপট পরিবর্তনের সময় স্বস্তিকের মনে হয় তার মাথার ভেতরে তারগুলো যেন কেউ টেনে ছিঁড়ে দিচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা হয় তখন। সেবারে দেখতে পাচ্ছে ঝড় বৃষ্টি ঠেলে জমিদার রামেশ্বর চৌবে হাতে একটা পাত্র নিয়ে এগিয়ে চলেছে এক অন্ধকার গুহা মুখের দিকে। সেখানে ঢুকে সে দেখতে পেল তার ভেতরে যজ্ঞের কুণ্ডলী সাজিয়ে মন্ত্র জপ করে এক ভিন্ন অবর্ণনীয় উপকরণ কাপালিক আহুতি দিয়ে যাচ্ছে যজ্ঞে। এখানে আসার সময় তার বারবার মনে হয়েছে প্রচুর টাকা দিয়ে কিনেছিলাম, বড় ভালো গান করত, জলসা মচিয়ে রাখতো একবারে রমাবাই। চলছে এক নাগারে অনন্য এক আঞ্চলিক ভাষায় মন্ত্রোচ্চারণ। একের পর এক আহুতির পর্ব শেষ করে কাপালিক জমিদারের দিকে তাকিয়ে বলে, এনেছিস যা চেয়েছিলাম। জমিদার পাত্রটা এগিয়ে দিতে ক্রূর হাসি ফুটে উঠল কাপালিকের চোখে। তার অস্থিসার দেখে যেন নতুন করে তেজ পেয়ে গেল। আরো জোর কদমে সে চালিয়ে গেল অবদ্ধ ভাষায় মন্ত্রের উচ্চারণ। শেষে জমিদারের উদ্দেশ্যে তার দেওয়া নির্দেশ, আমি নাগ যক্ষের উদ্দেশ্যে তোর মনস্কামনা জানাচ্ছি, আর তুই নিজের বংশধরের রক্ত আহুতি দে তার চরণে। বলা মতো কাজ হলো। জমিদার পাত্রে করে আনা ভ্রূণের আহুতি দিল যোগ। দপ করে যজ্ঞের আগুন নিভে গেল। অন্ধকার গুহায় ছড়িয়ে পড়ল এক হিস হিসে শব্দ, সঙ্গে পাতাল ভেদি কল কল হাসি। এই কি তবে নাগযক্ষ? সেই শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। জমিদার দু কান চেপে ধরে মাথা নিচু করে ফেলল। সে ভাষায় কে কি বলে যাচ্ছে তার কোনো ধারণাই ছিল না জমিদারের। এই পরিস্থিতি আর ভয়াবহতা যে কোনো সাহসী মানুষেরও
হৃৎপিণ্ডের গতি থামিয়ে দিতে পারে। সেখানে জমিদার তো তার কাছে নস্যি। শুধু বারবার মনে হচ্ছে কিছু যেন একটা ভুল হচ্ছে, কিন্তু সে ধরতে পারছে না। কয়েক মুহূর্ত ব্যাস, তারপরে সে হিসি গলা আর সেই হাসি যেন পাতালেই মিলিয়ে গেল। সবটা আবার শান্ত, যেন অখণ্ড নীরবতা। দুই কান থেকে হাত সরিয়ে নিল জমিদার রামেশ্বর চৌবে। নিস্তব্ধতা ভেঙে কাবালিক এবার শ্লেষ মেশানো ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এবার তুই শেষ। বলেই একদলা থুতু ফেলল মেঝেতে। কানু মণ্ডলকে মনে পড়ে? খুট করে এই নামটা শুনে জমিদারের কেমন যেন অস্বস্তি লাগতে লাগলো। বাস্তবে এই নামটা যে তার চেনা। মনে পড়ে কিভাবে তুই তাকে আর তার 6 বছরের ছেলেকে আধা মরা করে মেরে বাড়িতে আগুন দিয়ে দিয়েছিলিস? তার বউ আর মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলিস সেই রাতে, মনে পড়ে? কে? সত্যি করে বল, কে তুই? আমি কানু মণ্ডলের সেই 6 বছরের ছেলেটা। সে রাতে আমার বাপটা মরে নিজের প্রাণের বিনিময়ে আমাকে বাঁচিয়ে গিয়েছে তোর হিসেব নেবার জন্য। আমার আধপোড়া দেহ এক আদিবাসী ওর নিজের ঘরে নিয়ে যায়, আমার প্রাণ বাঁচায়। ওদের গ্রামের এক কাপালিকের কাছেই আমি শিখি নাগ যক্ষের বিদ্যা। তুই নিজেও জানিস না আমার কথা মানতে গিয়ে তুই কি করেছিস আর কি করিসনি। তুই আদেও জানিস নিজের বংশধরের রক্ত দিয়ে কি মানত করা হয়েছিল নাগ যক্ষের কাছে? কি মানত করা হয়েছে? এ রাজত্বে থাকা তোর সব প্রিয়জন, তোর নিজের বংশ আত্মীয় সবাই আজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর তুই বন্দি থাকবি এইখানে আজীবন। এখান থেকে তোর কোনোদিন মুক্তি নেই। সৃষ্টির অন্তিম সময় অবধি তুই এইখানেই বন্দি হয়ে থাকবি, বুঝলি? অস্ফুট একটা আওয়াজ বেরোয় জমিদারের মুখ দিয়ে। সে কিছু বলতে যাবে, তার আগে সে শুনতে পেল চামড়ায় ছুরি চালানোর আওয়াজ। সাথে সাথে তার পায়ে একটা উষ্ণ তরল এসে ঠেকল। এর অর্থ খুব সোজা, কাবালিক নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। জমিদার হাহাকার করে ওঠে। চিৎকার করতে করতে গুহামুখের বাড়ির দিকে পা বাড়ানোর চেষ্টা করলো বটে, কিন্তু সে বাইরে একটা পাও রাখতে পারল না। এক অদৃশ্য বন্ধন যেন তাকে আটকে দিচ্ছে। মুহূর্তের মধ্যে তার সারা শরীর জ্বলে উঠল। সারা শরীর পুড়ে যাচ্ছে, তবু এক চুল নড়ার ক্ষমতা তার নেই। এই গুহামুখ থেকে জীবদ্দশা তো অনেক বড় কথা, মৃত্যুর পরেও তার নিস্তার নেই। চিত্রপট আবার পরিবর্তন হতে যাচ্ছে। এবার আর স্বস্তিকের শরীর নিতে পারল না। অজ্ঞান হয়ে মেঝেতে এলিয়ে পড়ল সে। কিন্তু তার মধ্যে অচৈতন্য অবস্থায় সে দেখতে পাচ্ছে মূল রাজবাড়িতে একের পর এক মানুষ সাপের দংশনে মারা যাচ্ছে। গোটা রাজবাড়ি দাউ দাউ করে চলছে। আগুনে পোড়া মানুষগুলো এক মাথা থেকে অন্য মাথায় ছুটে চলেছে। রাজবাড়ির মাথায় ঘুরে বেড়াচ্ছে এক হিস হিসে আওয়াজ। এমনকি যে ঘোড়ার গাড়ি করে জমিদার নাটমহল থেকে গুহার কাছে এসেছিল, সে ঘোড়া গাড়ির কচুয়ানো সাপের কামড়ে মাটিতে এলিয়ে পড়েছে। কাছে দূরে জমিদারের যত আত্মীয় স্বজন প্রিয়জন এই রাজ্যে ছিল, তারা সকলে চির নিদ্রায় চলে গেল সেই এক রাতে নাগযক্ষের হাতে। স্বস্তিকের যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে তখনও মেঝেতে এলিয়ে পড়ে আছে। আর তার পাশে বসে আছে কানাইয়ালাল, বেশ কিছু সামগ্রী নিয়ে একই রকম ঘোরগ্রস্ত স্থির দৃষ্টিতে। একবার মাথায় এলো, আচ্ছা সব আত্মীয় মারা গেলে তো কানাইয়ালালের অস্তিত্ব থাকার কথা না। তারপরেই মাথায় এলো, ওহো, কাপালিকের অভিশাপ তো শুধু ওই রাজ্যের জন্য, আর সোমেশ্বর তো আগেই দাদার ভয়ে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছিল, ওই জন্যই বেঁচে গেছে। অসম্ভব মাথা যন্ত্রণা করছে, কিন্তু তাও এখন সেভাবে পড়ে থাকতে পারবে না। কত রাত হলো রে কানাইলাল? কানাইয়ালালের থেকে সে জানতে পারে এখন রাত 3:15। যাক, বেশিক্ষণ সে অজ্ঞান ছিল না। যে করেই হোক রাত 4:15 মধ্যে তাকে তার কাজ শেষ করতে হবে। মনে হচ্ছে সারা শরীরে
কেউ যেন হাজার হাজারটা সূঁচ ফুটিয়ে দিয়েছে। কোনোরকম টালমাটাল অবস্থায় সে চলে গেল কলঘরের দিকে। ঠান্ডা জল ঢেলে নিল গোটা শরীরে, যাক অন্তত কিছুটা স্বস্তি লাগছে তার। এই অবস্থাতেও সে ভাবছে রমাবাইয়ের সঙ্গে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি। ভেজা শরীরেই কলঘর থেকে বেরিয়ে এগিয়ে গেল বাগানের দিকে। এই মাটিতে পা দিয়েই মনে হচ্ছিল এখানকার মাটিতে কোনো সমস্যা আছে। এবার আমি নিশ্চিত রমাবাইয়ের দেহটা এই বাগানেই কোথাও পোঁতা আছে। মরদেহের বিনা শ্রাদ্ধকর্মে পোতার দরুন সে প্রেতজনি প্রাপ্ত হয়ে এই বাড়িটাকে আঁকড়ে ধরে। স্বস্তিকের হাতে স্ফটিকের মালাটা জপ করতে করতে বাড়িটার চারিদিক পরিক্রমা করতে থাকল। এক জায়গায় এসে স্বস্তিকের মনে হলো স্ফটিকটা যেন ছ্যাঁকা মারল। সম্পূর্ণ দাঁড়িয়ে গেল সে। বাতাসে পচা গন্ধ আর ন্যাড়া মাটি। হয়তো এখানেই রমাবাইয়ের সেই দেহটা কেউ উতে রেখেছে। স্বস্তিক চোখ বন্ধ করতে দেখতে পেল সেই ঘটনার পরের দিন সকালে মোক্ষদার বাড়ির লোক নাটমহলে আসে। সে ঘরে ফেরেনি, সেই জন্য তারা ডেকে সাড়া না পেয়ে উপরে এসে দেখে মোক্ষদা মেঝেতে লুটিয়ে আছে, আর তার সামনে রক্তাক্ত অবস্থায় রয়েছে এই নাটমহলের রানীমা রমাবাই। ওরাই তখন সেই অবস্থায় ওদের রানীমাকে তার বাগানে পুঁতে দেয়। কানাইয়ালালকে ডেকে বলেই মাটিটা খুঁড়ে দেখতে। বেশি খাটাখাটনি অবশ্য করতে হলো না। 4.5 হাত খুঁড়তেই মাটির মধ্যে থেকে অস্তিত্বের জানান দিল সাদা অস্থি। ভেবেছিলাম নারায়ণযজ্ঞ করতে হবে, তাই অতগুলো জিনিস আনালাম। যাক, সেসব কিছু লাগছে না। তুমি বরং যাও, গিয়ে তুলসী পাতা, দুধ, ঘি, মধু, গঙ্গার জল, গীতা, মশাল বা ওই জাতীয় কিছু নিয়ে চলে এসো তো। মুখ বন্ধ করে কানাইয়ালাল সেই সমস্ত জিনিসগুলো নিতে চলে যায়, আর স্বস্তি ধীর পায়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উঠে আসে সেই ঝুল বারান্দাওয়ালা ঘরটার দরজাটার কাছে। কাছে যেতেই আবার ঘরে তাণ্ডব শুরু হয়। কিন্তু এবার স্বস্তিকের রাগ বা ভয় নয়, বরং মায়া হয় রমাবাইয়ের জন্যে। দরজায় হাত রেখে বলে, এই জীবনে আপনাকে এত দুঃখ কেন পেতে হলো তা আমি জানি না, কিন্তু মা কালীর উপর বিশ্বাস রাখুন, আপনার এর পরের জীবনটা তিনি আনন্দে ভরিয়ে দেবেন। ঘরের মধ্যেকার তাণ্ডব বন্ধ হয়ে যায়। দরজা থেকে সুতোটা খুলে দিয়ে আবার ধীর পায়ে স্বস্তিক নেমে আসে নিচে। এসে দেখে কানাইয়ালাল সবকিছু জোগাড় করে রেখেছে, কিন্তু সেখানে জ্বালাবার জন্য আগুনের ব্যবস্থা নেই। নিচে বুদ্ধি করে একটা ম্যাচ আনবে না সাথে? নিজের উপরে নিজেরই কিছুটা রাগ হলো। সত্যি তো সে বশীকরণ ভূত, তাকে যতটুকু বলা হয়েছে সে শুধু ততটুকুই করবে। অগত্যা তাকে আবার ভেতর থেকে আগুন আনতে বলা হয়। এই সময়টাতে স্বস্তিক প্রথমে শুরু করে গীতাপাঠ, এরপর একে একে যথাযথ সকল ক্রিয়া আগুন দানের পূর্বে শেষ করে। এরপর হাতের মশালটায় আগুন জ্বালিয়ে সবার প্রথমে কানাইয়ালালের বশীকরণ ভেঙে দিয়ে ওই অবস্থায় তাকে একরকম আদেশের সুরে বলে, এখানে আগুন দাও। হঠাৎ করে জ্ঞান ফিরে এমনি টালমাটাল অবস্থা। সেই অবস্থায় তাকে যা বলা হলো সে তাই করে দিল। আগুন ছোঁয়াতেই জ্বলে উঠল দেহটা। ধীরে ধীরে পূবের আকাশে ভোরের আলো পড়ছে, আর সেই আলোতে স্বস্তিক পরিষ্কার দেখতে পেল যেন একটা কালো ছায়া ধীরে ধীরে ঝুল বারান্দা থেকে সূর্যের আলোতে মিলিয়ে গেল। পরবর্তী জীবন যেন সুখের হয় বলে উদীয়মান সূর্যের আলোকে প্রণাম জানিয়ে কানাইয়ালালের গায়ে এলিয়ে পড়ল সে। শেষ মুহূর্তে সে শুধু শুনতে পেল, भैया जी, अरे भैया जी क्या हुआ? কানাইয়ালাল নিজে এতক্ষণ ওখানে কি করছিল তার নিজেরই গোটা সময়টার কোনো স্মৃতি নেই। তার মধ্যে একজন তার গায়ের উপর অজ্ঞান হয়ে পড়ল। अरे ये सब की उल्टो झमेला बोलो देखिनी। अरे ए भैया जी। তবুও সে নিজের গাড়ি করে স্বস্তিককে পাশের একটা হাসপাতালে ভর্তি করে দিল। সপ্তাহ 2 পরের কথা। একটা রেস্টুরেন্টে বসে স্বস্তিক, মায়া ও আকাশ। তোকে আমি শেষবার বলছি, বলবি কি বলবি না? বলো না কি হয়েছিল সেদিন আমাদের চলে আসার পর? ওই তো গেলাম, রিকোয়েস্ট করলাম ভালোভাবে, বললাম, ব্যাস ওই বাড়িটা ছেড়ে চলে গেল। ব্যাস এইটুকুই? বৌদি, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? একেবারেই না। তো কি মনে হয় আমি নিজের জীবন বাজি রেখে কোনো হিরোইক কাজ করে এসেছি? ও তো হিরোয়েটিক বলেনি। এসব অতি তুচ্ছ ব্যাপার, একটা মরালিটির প্রশ্ন। মন দিয়ে শোন। বৌদি, তুমি শোনো। বলে ফেল। স্টোরিতে একটা ভিলেন আছে, অনেক খারাপ কাজ করে সে এখন তার দোষের জন্য শাস্তি পাচ্ছে। এবার স্টোরিতে আরেকজন আছে,
যে তাকে মুক্তি দিতে পারে। তার কি করা উচিত? আমার মনে হয় মুক্তি দিয়ে দেওয়া উচিত। সময়ের সাথে মানুষ তো বদলায়। আমার মনে হয় যার হাতে ক্ষমতা আছে তারই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মানে গুহাতে বন্দি থাকাই উচিত। কার কথা বলছিস বলতো? আরে সেই যখন আমি ক্লাস 10-এ পড়ি। ধুর, কিছুদিন হলো কানাইয়ালাল চৌবে রোজ রাতে প্রায় একই স্বপ্ন দেখে। ঠিক স্বপ্ন না, যেন ছুঁয়ে দেখার মতো বাস্তব। একটা অন্ধকার গুহার মধ্যে কেউ একজন বন্দী আছে। সে রোজ কানাইয়ালালকে বলে তাকে বাঁচানোর জন্য, তাকে বাঁচালে সে নাকি অনেক সোনা দেবে তাকে। সেও বলে কানাইয়ালালের শরীরেও নাকি তার বংশের রক্ত বইছে। ওর নাম রামেশ্বর চৌবে। আজ রাতে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে যদি সে গুহাটা খুঁজে পায়। এই রাস্তাটাই তো রোজ সে স্বপ্নে দেখে। রাস্তার ধারে বাদিকে টিলাটার উপর একটা গুহা দেখা যাচ্ছে। এটাই সেই গুহাটা না? সেদিকে পা বাড়ালো কানাইলাল চৌবে, আর অন্ধকার গুহাটার মধ্যে দিয়ে ভেসে এলো এক হাড় কাঁপানো হাসি। শুনছিলেন লেখক একাগ্নি বাগচির কলমে নাটমহল, সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।